আমরা রক্ত দিছি, আমার ভাইরা জীবন দিছে, আর আপনারা দিক দিয়ে দল করে হাসনাত সাদিক ওগুলা সদর এনে সাজ করব বাধা চুদেরা। সেনাপ্রধানের স্টেটমেন্ট আমরা শুনেছি, তিনি এবং এটাও বলছেন আই হ্যাড এনাফ, মানে উনি অনেকটা সহ্য করেছেন, এরপর তিনি আর সহ্য করতে পারবেন না। এদিকে শিক্ষার্থীদের দল আত্মপ্রকাশ হওয়ার পর ভয়াবহ অবস্থা চলছে, সাধারণ জনগণ আবারও রাজপথে নেমে তাণ্ডব করছে। অন্যদিকে সেনাপ্রধানও ভয়ঙ্কর একটি পদক্ষেপ নেন, সমন্বয়কদের উপর কঠিন প্রভাব পড়ে। ডক্টর ইউনূস এখন কি করবেন? এই দেশের ভয়াবহ পরিস্থিতি কিভাবে তিনি স্বাভাবিক করবেন? ছাত্রদের পার্টিকে বিপদ থেকে বাঁচালেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় নাগরিক পার্টি এনসিপির অভিষেক ঘিরে রাজধানীর মানিক মিয়া এভিনিউ যেন রূপ নেয় জনসমুদ্রে। দলীয় নেতাকর্মী ছাড়াও সেখানে ঢল নামে সাধারণ মানুষের। সংহতি জানাতে আসেন বিএনপি, জামায়াত সহ অন্যান্য দলের নেতাকর্মীরা। নির্বাচনে দাঁড়ানোর জন্য কি তাহলে আমাদের ব্যবহার করলো, আমাদেরকে যে আন্দোলন করালো, কেন করালো? এখানে শুধু এতগুলো মানুষের মাত্র দরকার ছিল না। এই যে রাস্তায় এতগুলা মানে লাশ পড়লো, শুধু হুদাই পড়লো, তো আপনারা নির্বাচন করবেন, আপনারা স্টুডেন্ট, আপনাদের এখনো আমরা স্টেট ডেভেলপ করতে পারি নাই, আমরা নেশন ডেভেলপ করতে পারি নাই, আমাদের প্রতিষ্ঠানগুলো ভেঙে গিয়েছে। তো আমি তোদেরকে টোকাই মনে করি। এই দলের নাম তারা আবার দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। আমি এদেরকে কিন্তু বাড্ডা জাগরণী বলি। বাড্ডা জাগরণী হচ্ছে বা এই টোকাইরা যেখানে খেলছে সেটা দেখার জন্য বাংলাদেশের মানুষ আসবে। এদের কোনো জনভিত্তি আছে? ডক্টর ইউনূসের কিন্তু দল করা অনেক দিনের খায়েশ, উনি আগেও একবার ট্রাই করেছিলেন, হয় নাই, এবার একটা সুযোগ পাইছে। আমি তো অন্যভাবে বলি, এটা ডক্টর ইউনূসের দল। ডক্টর ইউনূস তো নিজেই বলেছেন একটা ইন্টারভিউয়ে, উনি স্টুডেন্টদেরকে দল করতে বলেছেন। ঠিকবে না, ছাত্রদের এই দলটা আসলে ঠিকবে না। যেভাবে পদত্যাগের হিড়িক পড়েছে, ইভেন যারা পদত্যাগ করছেন তারা দিচ্ছেন চাঞ্চল্যকর তথ্য। সো তারা যেহেতু সবাই সমন্বয়ক এবং কি বৈষম্য বিরোধী নেতা, আমরা তাদেরকে অবশ্যই বিশ্বাস করি। ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য একটা ফ্যাসিবাদী মনোভাব তৈরি হয়েছে এই আন্দোলনকে নেতৃত্ব দেওয়া গুটি কয়েকজন ছেলেদের মধ্যে। হ্যাঁ, এই কয়েকজনের জন্য পুরা দলটাই এখন দোষারোপের শিকার হয়েছে। দর্শক শ্রোতা, আপনারা তো সবাই জানেন শিক্ষার্থীরা নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে এবং সেই দলটি আত্মপ্রকাশ হওয়ার পরপরই সারা বিশ্বে চাঞ্চল্যকর তথ্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখন এটা আমরা কি শুনতে পাচ্ছি? আর হ্যাঁ, আপনারা তো সবাই জানেন বাংলাদেশের সেনাপ্রধান তিনি কিন্তু একটা বার্তা দেন, আমাদের দেশটাকে তিনি স্বাভাবিক করবেন, আমাদের দেশের মধ্যে যত অনৈতিক কাজ রয়েছে সকল অনৈতিক কাজগুলো তিনি আমাদের দেশ থেকে বিদায় করবেন। গাইজ, আপনারা ভিডিওর প্রথমে যেই অংশবিশেষগুলো দেখেছেন সেইগুলো দেখে তো বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা ঠিক কী নিয়ে হতে যাচ্ছে। সব কিছুই দেখতে পারবেন এই সম্পূর্ণ ভিডিও দেখলে, যে সর্বশেষ এই রাজনৈতিক দলটার কি হয়, অন্যদিকে আমাদের দেশের সর্বশেষ পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, আপনাদের জন্য কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ রেডি করেছি, সেইগুলো আগে দেখবেন এবং ভিডিও শেষে আমাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো করব। আসুন এই নিউজগুলো আগে দেখে আসি। সুতরাং এই যে কিংস পার্টি গঠন, হ্যাঁ, কিংস পার্টি নিয়ে একটা নেগেটিভ বিষয় রয়েছে, যে যেমন 1-11 হয়েছিল, সেনাবাহিনী সমর্থিত 1-11 সেই সরকার অনেক রাজনৈতিক দল তৈরি করে রাজনীতিকে প্রভাবিত করার একটা চেষ্টা করেছিল, কিন্তু আদতে সেটা সফল হয়নি। মানে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক প্রভাব বিস্তার করে ক্ষমতায় যাওয়ার পন্থা হিসেবে একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করা। এখন দেখুন, এই গণ অভ্যুত্থানকে যারা সংগঠিত করেছে তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক সংগঠকই এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত রয়েছে। নাহিদ ইসলাম যদি অন্তর্বর্তী সরকারের থেকেই এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হতেন তাহলে বড় ধরনের বিতর্ক এবং সমালোচনা হতো, অবশ্যই সেটা ইতিবাচক হতো না। কিন্তু আমরা দেখেছি যে নাহিদ ইসলামকে এই রাজনৈতিক দলের প্রধান করা হবে বলেই তিনি তথ্য মন্ত্রণালয় সহ আরেকটি মন্ত্রণালয়ের পদ ছেড়ে একদম রাজপথে চলে এসেছেন। এখানে একটা ইতিবাচক দিক হচ্ছে যে কেউ কেউ বলতে পারেন যে তিনি তো আরেকটা লাভের উদ্দেশ্যে এসেছেন, কিন্তু রাজনৈতিক দল গঠন করে সেই দলকে ক্ষমতায় নিয়ে যাওয়া, সেই দল পরিপুষ্ট হওয়া, সারা বাংলাদেশে কমিটি গঠন করা, বিস্তৃতি লাভ করা এত সহজ নয়। এটা একটা চ্যালেঞ্জিং কাজ। ক্ষমতায় থাকা যতটা আরাম, ক্ষমতার চেয়ার যতটা প্রশান্তি দেয় বা অনেক লাভ এবং অনেক সুবিধার হাতছানি দেয়, রাজনৈতিক দলের প্রধান হয়ে সেই দলকে গড়ে তোলা ঠিক ততটাই ঝুঁকিপূর্ণ এবং অবশ্যই একটা বিপদসংকুল। তো যাই হোক, বড় বিপদ হচ্ছে যে এই সরকারের সরাসরি পৃষ্ঠপোষকতায় এই জাতীয় নাগরিক পার্টি গঠিত হচ্ছে কিনা। নাহিদ ইসলাম প্রথমত তিনি তার পদ ত্যাগ করে এই দলের সঙ্গে যুক্ত হয়েছেন, সেই জন্য সাধুবাদ পাবেন। দ্বিতীয়ত, আপনারা জানেন যে আজকে এই নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশের অনুষ্ঠানে বিএনপি, জামাত সহ আরো অনেক রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, কিন্তু সরকারের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। এটাই হচ্ছে একটা বড় বিষয়। গতকালই হান্নান মাসুদ সহ জাতীয় নাগরিক কমিটির 3 জন প্রতিনিধি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে এই অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু দেখুন ডক্টর মোহাম্মদ ইউনূস উপস্থিত হননি। তিনি শুভকামনা জানিয়েছেন ঠিকই,
কিন্তু এই অনুষ্ঠানে উপস্থিত হননি। এখন ধরুন এই অনুষ্ঠানে যদি তিনি উপস্থিত হতেন বা তার মন্ত্রী পরিষদের কিছু সংখ্যক সদস্য উপস্থিত হতেন, তাহলে আবার নতুন বিতর্ক সামনে আসতো, উস্কে দেওয়া হতো। সেটা তিনি করেননি। তিনি নিজে যেমন উপস্থিত হননি, একইভাবে তিনি অঘোষিতভাবে সবাইকে বলেছেন কেউ যেন এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের অনুষ্ঠানে উপস্থিত না হন, সরকারে থাকা অবস্থায় কেউ যেন এই দলে যুক্ত না হন। এটা অঘোষিতভাবে তিনি সবাইকে বলে দিয়েছেন। ফলে আমরা দেখছি কি এই সরকারে ছাত্র প্রতিনিধি হিসেবে আরো দুজন উপদেষ্টা রয়েছেন, আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম। তারা কিন্তু এই দলটি সম্পর্কে যেমন কথা বলেননি, এই দলের উদ্বোধনী অনুষ্ঠানে থাকেননি, একইভাবে তারা এই দলের সঙ্গে যুক্ত নন বলেও সুস্পষ্টভাবে বিবৃতি দিয়েছেন। যেমন আসিফ মাহমুদের কথাই বলি, তিনি স্পষ্টভাবে বলেছেন যে আমি এই নতুন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই। এই সরকারের গণতান্ত্রিক রূপান্তরের যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে সেই দায়িত্ব আমি পালন করছি, সুতরাং এই দায়িত্ব পালনকালে আমি নতুন কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকতে পারবো না, এটাই হচ্ছে নীতি। তবে বাংলাদেশে কোনো নতুন রাজনৈতিক দল শুধু নয়, বাংলাদেশের সকল রাজনৈতিক উদ্যোগী জনকল্যাণমুখী হবে এইরকমই প্রত্যাশা করি। এই নতুন রাজনৈতিক দল যেন জনগণের কাজ করতে পারে সেই সম্পর্কিত তিনি কোনো কথা বলেননি। তিনি মোটা দাগে বলেছেন জনগণই যেন তাদের রাজনৈতিক কার্যক্রমের মূল লক্ষ্য হয়। মানে নতুন এই দল জাতীয় নাগরিক কমিটিকে তিনি শুভেচ্ছাও জানাননি, স্পষ্ট করে বলেছেন যে আমি যুক্ত নই। তো সেই কারণেই আমি বলছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস নতুন বিতর্ক উস্কে না দিয়ে, নতুন বিতর্ক তৈরি না করে, মানে সেখানে উপস্থিত হলেই এই বিতর্কটি হতো, বড় একটা বিপদ থেকে, বড় একটা বিতর্ক থেকে নতুন রাজনৈতিক দলকে রক্ষা করেছেন। এটা অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা প্রজ্ঞা বা দূরদর্শিতা। যদিও কিছুদিন আগে তিনি একটা বক্তৃতায় বলেছিলেন যে নতুনরা, ছাত্ররা রাজনৈতিক দল গঠন করবে, সেই দল জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে বলে প্রত্যাশা করছি। এই ধরনের কথা বলার পরে অনেকেই উষ্মা প্রকাশ করেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধানেই কি তাহলে নতুন রাজনৈতিক দলটি গঠিত হতে যাচ্ছে। প্রিয় দর্শক, আপনারা অনেকেই হয়তো জানেন যে 1/11 সময়ও ডক্টর মোহাম্মদ ইউনূস একটি রাজনৈতিক দল তৈরির জন্য প্রচেষ্টা চালিয়েছিলেন। নাগরিক শক্তি নামে ওই রাজনৈতিক দল কিছুদূর এগুলেও শেষ পর্যন্ত আর আলোর মুখ দেখেননি। সেই সময় ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন যে তিনি রাজনৈতিক উদ্যোগ নিয়েছিলেন বটে, তবে শেষ পর্যন্ত চিন্তা করে দেখলেন যে এই ধরনের উদ্যোগের সঙ্গে যুক্ত হওয়া আমার ঠিক হবে না। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূস যে এই রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি যুক্ত নন, তার দোয়া থাকতে পারে, তার পরোক্ষ ভালোবাসা থাকতে পারে, কিন্তু তিনি যে সরাসরি যুক্ত হননি এদের অনুষ্ঠানে এসে অথবা আনুষ্ঠানিক শুভকামনা জানিয়ে অথবা এই সম্পর্কিত কোনো বক্তৃতা বিবৃতি না দিয়ে, এটা অবশ্যই ইতিবাচক এবং এর মধ্য দিয়ে ছাত্ররা তাদের নতুন রাজনৈতিক দলটিকে বিতর্ক মুক্ত রাখতে পারলো বলে মনে করি। তবে এটা তো অবশ্যই একটা বড় দিক যে ছাত্রদের দলে নানা মত পথের মানুষ আছে। এখন এই মত পথের মানুষের আকাঙ্ক্ষা এই দলে কিভাবে প্রতিফলিত হবে? ধরুন একজন বাম করেন, তার ভেতরে যদি সেই মার্কসিস্ট চিন্তা থেকে থাকে তাহলে তো এখানে বিপত্তি ঘটবে। আবার ধরুন একজন ইসলামী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, এখন জাতীয় নাগরিক পার্টিতে যুক্ত হয়েছেন, তিনি যদি ইসলাম প্রতিষ্ঠা করতে যান এই দলের মধ্য দিয়ে, তাহলে সেক্ষেত্রেও বিপত্তি ঘটবে। ছাত্ররা বলছে যে তাদের এই রাজনৈতিক দলটি হচ্ছে কেবলমাত্র অধিকার আদায়ের লক্ষ্যে গঠিত, মানে মানুষের যে অধিকার সেই অধিকার যেন প্রতিষ্ঠিত হয়, এই এজেন্ডা নিয়ে কাজ করবে জাতীয় নাগরিক পার্টি। এখন এই কথাগুলো 53 বছরে অনেকেই বলেছেন, অনেকে সুন্দর সুন্দর কথা বলেছেন। প্রত্যেকটা রাজনৈতিক দলের গঠনতন্ত্রে জনবান্ধব কর্মসূচি রয়েছে, জনবান্ধব নীতি, লক্ষ্য, উদ্দেশ্য রয়েছে, কিন্তু কাজের বেলায় তারা কিন্তু ঠিক উল্টোই আমরা দেখতে পাই। এই রাজনৈতিক দল জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে কি? এটাই এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ। আর আগামী নির্বাচন যখন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনের আগে এই রাজনৈতিক দলকে নিবন্ধন নিতে হবে। নিবন্ধন নেওয়ার ক্ষেত্রে, প্রার্থী দেওয়ার ক্ষেত্রে অথবা রাজনৈতিক দল গড়ে তোলার ক্ষেত্রে সরকারের যদি পৃষ্ঠপোষকতা থাকে তাহলে আবারও কিন্তু প্রশ্ন তৈরি হবে। সরকারকে সরকারের মতো রেখে, সেখানে যেহেতু গণ অভ্যুত্থানের দুজন সংগঠক রয়েছেন সরাসরি যারা গণ অভ্যুত্থানে যুক্ত ছিলেন, তাহলে তাদের দায়িত্ব তারাই পালন করুক, আবার রাজনৈতিক দল স্বগতিতে চলুক, রাজনৈতিক দল সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া একদম জনগণের হয়ে উঠুক, এইরকমই কিন্তু প্রত্যাশা আমাদের। এর ব্যত্যয় ঘটলেই আসলে সমস্যা হবে। যত কথাই বলি না কেন, আমরা বলতে পারি যে বিএনপি তো সরকারের থেকে তৈরি হয়েছে, জাতীয় পার্টি সরকারের থেকে তৈরি হয়েছে, বাকশাল তৈরি করেছেন শেখ মুজিব তার ক্ষমতাকালে, কিন্তু না, এখন মানুষ এই ধরনের প্রবণতা আর চায় না। টিকবে না, ছাত্রদের এই দলটা আসলে টিকবে না। যেভাবে পদত্যাগের হিড়িক পড়েছে, ইভেন যারা পদত্যাগ করছেন তারা দিচ্ছেন চাঞ্চল্যকর তথ্য। সো তারা যাতে সবাই সমন্বয়ক এবং এই বৈষম্য বিরোধী নেতা
আমরা তাদেরকে অবশ্যই বিশ্বাস করি। ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য একটা ফ্যাসিবাদী মনোভাব তৈরি হয়েছে এই আন্দোলনকে নেতৃত্ব দেওয়া গুটি কয়েকজন ছেলেদের মধ্যে। একদিকে আজকে গণতান্ত্রিক জাতীয় নাগরিক পার্টির আমরা দেখলাম যে তারা সামনে এসেছে। অপরদিকে ঠিক একদিন আগে গণতান্ত্রিক ছাত্র শক্তি নামক যে এই জাতীয় নাগরিক পার্টিরই ছাত্র টিম যেটা আত্মপ্রকাশ ঘটেছে, সেই টিম থেকে একের পর এক কেন্দ্রীয় নেতারা পদত্যাগ করছেন আর পাশাপাশি দিচ্ছেন চাঞ্চল্যকর তথ্য। আসুন দেখি ঘটনার প্রেক্ষাপট কি। দর্শক, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নামক যে টিমটার আত্মপ্রকাশ ঘটেছে গতকালকে, এই দলটির সিনিয়র সদস্য সচিব ছিলেন রিফাত রশিদ। আজকে গতকালকে আমি যখন নিউজটা করছি রাত্রে, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিন সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন যে তিনি আসলে আজকে পদত্যাগ করেছেন। এখন কেন? আচ্ছা, আমরা আরো দুজনের দেখি কারা কারা পদত্যাগ করলেন। গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন পদপ্রাপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2 সমন্বয়ক। তারা তাদের ফেসবুক স্ট্যাটাসে লিখছে যে কমিটিতে ঢাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে আধিপত্য, সেইটার প্রতিবাদে তারা পদত্যাগ করেছেন। আরেকজন মেয়ে জেমিন সম্ভবত সেও পদত্যাগ করেছেন। দাবি একই। আমরাও কিন্তু এই কথাটাই বলছি যে আপনারা 10-12 জন বন্ধু বান্ধব মিলা টোটাল সবকিছুর আপনারা বাপ মা, সারা বাংলাদেশের পোলাপাইনগুলার আসলে ভূমিকা কি? আপনারা তো ক্ষমতার জন্য সবই করছেন, আপনাদের স্পষ্ট টার্গেট ক্ষমতা, আর কিছুই না। প্রাইভেটের ছাত্ররা বলছিল যে আমরা আন্দোলন শেষে পড়াশোনাতে ফিরে গেছি। এরা কি করছে? এরা এই টাকা পয়সা কোথায় পাইছে রাজনীতি করার জন্য? এই প্রটোকল কোথায় পাচ্ছে? এদের ইন্টেনশন ক্ষমতা। এদের প্রথম দাবি ছিল কোটা। আমরা এটা নিয়ে আসছি ভাই। প্রাইভেটের বক্তব্য শুনছেন তো, আমার আগের ভিডিও শুনে নিবেন, অথবা কালের কণ্ঠে ছাত্রদের বিশাল একটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে কালের কণ্ঠ পত্রিকায়। আচ্ছা, এখন যারা পদত্যাগ করেছে তাদের বক্তব্য কি? তাদের বক্তব্য হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশের নেতৃত্বেই আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। প্রাইভেটের তারা সাধারণত মারামারি হয়েছেই, এরপরে তারা যাদেরকে নিয়ে করছে সেখান থেকেও পদত্যাগ শুরু। আর যদি দেখি আপনার 205 সদস্যের যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার কয়েক ঘন্টার ব্যবধানে পদত্যাগ করছেন একের পর এক। ফেসবুক পোস্টে মেহেদী সজীব লিখছেন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে আমার নাম বলা হয়েছে। আমি আগেই বলেছি, আমার স্ট্যান্ডও বলেছি, ক্লিয়ারও করেছি, কিন্তু যে নতুন বন্দোবস্তের নামে ঢাকা এবং ঢাবি কেন্দ্রিক নয়া ফ্যাসিবাদী মনোভাবের যে উত্থান লক্ষ্য করা যাচ্ছে, তার প্রতিবাদে আমরা এই প্ল্যাটফর্মে থাকতে রাজি না। আর আমার ইচ্ছা ব্যতীত আমাকে এই দলটাতে সম্পৃক্ত করার জন্য নিন্দা জানাচ্ছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর জন্যই আমি আজ মেহেদী সজীব হিসাবে গড়ে উঠেছি। আমার বার্তা, ঢাকা ঢাবি কেন্দ্রিক ফ্যাসিবাদী মনোভাব সরাইতে হবে। এই দলের অংশজনরা যতক্ষণ এখান থেকে বের হয়ে আসতে না পারবে, বিকেন্দ্রীকরণের দিকে মনোযোগ না দিবে, ততদিন তাদের সাথে কোন ধরনের রাজনৈতিক বোঝাপড়ায় আমরা যাব না। তাই পদত্যাগ করলাম। পদত্যাগের বিষয়ে সালাউদ্দিন বলছেন, ছাত্রদের নতুন রাজনৈতিক দলটা সার্বজনীন হতে পারত, এটা কিন্তু বাস্তব, কিন্তু তাদের বর্তমান অবস্থার কারণে দলটার প্রতি শিক্ষার্থীরা বিশ্বাস রাখতে পারছে না, জনগণ না। জুলাই অভ্যুত্থানের সবচেয়ে বড় শক্তি ছিল শিক্ষার্থীরা। সেই শিক্ষার্থীদের পালসের বাইরে গিয়ে রাজনীতি করা সম্ভব নয়। তো এখানে অনেকজন অনেক মন্তব্য করেছেন। এখানে বলছি যে সিন্ডিকেট, আমরা বলি এই দেশে ব্যবসায়ীরা সিন্ডিকেট, অমুকরা সিন্ডিকেট, রাজনীতিবিদরা সিন্ডিকেট। যে লঙ্কায় যায় তার ভিতরে রাবণের মেন্টালিটি চলে আসে। যে জামাতের কাঁধে ভর করে রাজনীতির মেটিকুলাস প্ল্যান হয়েছে, সে জামাতি এখন খবর নাই। বিএনপির অবস্থা তো আরো কাহিল। ইউনূসের উপর কেউ ভরসা রাখতে পারছে না। ইতিহাসের সুপার হিরো থেকে আবার যেন সুপার ভিলেন না হয় ডক্টর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনার যখন যুগ ছিল তখন এক ধরনের সিচুয়েশন ছিল, বাট অনেক কিছু দেখলেন। এবার কিছু কথা বলি। সবার আগে আসলে ধন্যবাদ দিতে হয়। ধন্যবাদ দিচ্ছি সেই সমস্ত মিডিয়ার ভাইদেরকে যারা নাকি সত্য নিউজগুলো আপনারা বর্তমান প্রকাশ করতেছেন। কি সত্য নিউজ? এই যে আপনার উপদেষ্টা কিংবা সমন্বয়কদের এগেনস্টে আপনার বৈষম্য বিরোধী যারা নাকি জীবন দিছে,
এবং যাদের নাকি জীবন কেড়ে নিছে প্ল্যান করে, কে কেড়ে নিছে? এই সমন্বয়কার হচ্ছে এই উপদেষ্টারা। তো এই বিষয়গুলোকে আপনারা বর্তমান পাবলিকের সামনে কিংবা দেশবাসীর সামনে আপনারা তুলে ধরতেছেন। বর্তমান আমাদের বাংলাদেশের অনেক মিডিয়া বর্তমান এই উপদেষ্টাদের কিংবা সমন্বয়কদের কাছে বিকৃত হয়ে গেছে। তাই তারা সব সময় আপনার এই সমন্বয়কটাকে পাত দিল, কে মনে করেন এখন মনে করেন এক গ্লাস পানি খাইলো, কে আরেকজনকে এক গ্লাস পানি খাওয়াইলো, তারা মনে করেন এই ধরনের মনে করেন নিউজ করে থাকে। বেশিরভাগ আওয়ামী লীগ কি করলো না করলো, বুঝতে পারতেছেন? মানে এই তো কিছুর ভিতরে বর্তমান যে বৈষম্য বিরোধীরা যারা নাকি জীবন দিচ্ছে কিংবা এই আন্দোলনের পিছনে অন্যতম আপনার মাস্টারমাইন্ড ছিল, তাদের জীবনের উপর দিয়ে তো এই সরকার গঠিত করছে, তাই না? তো এদেরকে বর্তমান আপনারা সামনের দিকে যে এগিয়ে নিয়ে আসতেছেন কিংবা এই কি বলে জাতির সামনে যে তুলে ধরতেছেন, আপনাদেরকে মনের অন্তঃস্থল থেকে আবারও ভালোবাসা এবং অভিনন্দন। যাই হোক দর্শক বন্ধুরা, বর্তমান এই হাসনাত আব্দুল্লাহ আর হচ্ছে সমন্বয়কদের প্রতিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের হংকার আপনারা নিজের মুখে শুনলেন। এখন আসুন, আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ওয়ার্কার, তার জীবনটাও বর্তমান আপনার হুমকির মুখে আছে, কিন্তু তারপরেও কিন্তু প্রতিনিয়ত তিনি আমাদের এই বাংলাদেশটাকে রক্ষা করার জন্য একের পর এক কিন্তু ভাষণ কিন্তু দিয়ে যাচ্ছে। আপনার এই হাসনাদের উদ্দেশ্যে সেনাবাহিনীর প্রধান ওয়ার্কার তিনি একটা বক্তব্য রাখেন যে বাংলাদেশটাকে প্রতিনিয়ত সমন্বয়কদের ভিতরে মেন কিছু গুড়াগর বলতে কাদের বুঝাইছে সেটা আপনিও ভালো জানেন, আমরাও ভালো জানি। অতএব এই মেন কিছু গুড়াগর কারা, বর্তমান এদের এগেনস্টে বা এদের মাধ্যমে বাংলাদেশটা যে কি পরিমাণ ধ্বংসের দিকে যাচ্ছে কিংবা সত্যটা তারা কি সত্যটা লুকাইতেছে। তো বাংলার মানুষ না বুকা চৌধুরী না, কেমন বাংলার মানুষ বুকা চৌধুরী না, আর সেনাবাহিনীর প্রধানও না আপনাদেরকে হুঁশিয়ারি করে দিছে। তবে দেখার বিষয় যে সেনাবাহিনীর প্রধান ওয়ার্কারের কথা আপনারা কতটুকু শোনেন। কেননা আমরা যদি দেখি যে এই সমন্বয়কারীরা বা আপনার ওই যে পিনাকি কন, ইলিয়াস কন, জঙ্গিবাদী যে বাজার আছে, এরা বর্তমান এই সেনাবাহিনীর প্রধান ওয়ার্কারকে মনে করেন কেমনে ফালাই দেওয়া যায় আপনার সেই পরিকল্পনা মনে করেন এরা প্রতিনিয়ত করতেছে। আপনি শুনতে পারবেন যদি সেনাবাহিনীর প্রধান ওয়ার্কার তিনি যদি অতি দ্রুত একটা পদক্ষেপ না নেন তাহলে তার জীবনটা ভাই দেখবেন যে কোনো সময় আপনার এই প্রেসিডেন্ট শহীদ জিয়ার মতো মনে করেন হয়ে গেছে, যে কোনো সময় দেখতে পাবেন আপনারা। তো যাই হোক, আপনারা কিন্তু শুনলেন যে এই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে কি পরিমাণ আসলে গণদোলাই দিতে চায়। আমার মনে হয় যে কোনো সময় তিনি গণদোলাই খেয়ে যেতে পারে এই কালাপাটা অতি দ্রুত দেখবেন যে আপনার সামনে আবার ঈদ আসছে, কুরবানি ঈদ, তাই না? এই ঈদের মাঠে দেখবেন পিজাইতে একদম মোটা তাজা একটা গরু বানায় মনে করেন তারে হাটের মধ্যে মনে করেন ঠিকই রশি বাইন্দা মনে রেখা দিব। সবাই বলবো ওই রাখবেন নি, ওই নিবেন নি, কালাপাটা, হ্যাঁ এইভাবে সবাই স্লোগান দিব যে ভাই আমার কাছে আসেন, বড় একটা কালা পাঠা আছে, যে পাঠা নাকি আপনি যদি বাসায় নিয়ে যান মনে করেন ইমন মাস্টার মাইন্ড গেম একটা খেলা দিব, আপনার কারোর সাথে যদি দ্বন্দ্ব থাকে একদম শেষ করে দিব। তো এই ধরনের একটা কালা পাঠা আমরা আশাবাদী বাংলাদেশের আগামী ঈদে মানে কুরবানি ঈদে এরকম একটা কালা পাঠা জনগণ উঠাবে হাটের মাঝখানে, আমরা আশাবাদী। দর্শক বন্ধুরা, যাই হোক, বলছিলাম সেনা প্রধানের যে বক্তব্য, সেই বক্তব্যকে নিয়ে দেশ জুড়ে এখনো যখন উত্তেজনা বিরাজ করছে এবং সেই বক্তব্যের পরে আমরা এরকম চিত্রও দেখেছি, সমন্বয়কদের জেলে যাওয়ার ঘটনাও দেখেছি আমরা। রাজশাহীতে 4 জন সমন্বয়ককে পুলিশে দেয়া হয়েছে। তারা বারিন্দ মেডিকেল কলেজে চাঁদা চাইতে গিয়েছিল, সেখানে ছাত্ররা ধরে তাদেরকে পুলিশে দিয়েছে। আর্মি এসেছিল, তারা ক্ষমা চেয়ে সেখান থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করেছে পরবর্তীতে, কিন্তু সেটা হয়নি, তাদেরকে পুলিশে দেয়া হয়েছে। এই প্রথম কোনো সমন্বয়কদের পুলিশে দেওয়ার ঘটনা ঘটল এবং এটাকে নিয়ে অনেকে বলছেন যে সেনাপ্রধানের সেই ঝাঁঝালো বক্তব্যের প্রতিক্রিয়া শুরু হয়েছে, সেনাবাহিনী অ্যাক্ট করা শুরু করেছে ভালোভাবে। এবার এরকম ঘটনা যখন ঘটছে তখন সমন্বয়কদের যে নতুন রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দল আগামীকাল ঘোষণা করা হবে মানিক মিয়া এভিনিউতে, শুক্রবার যদিও, তারপরেও মানিক মিয়া এভিনিউয়ের মতো একটা ব্যস্ত জায়গা, ব্যস্ত রাস্তা বন্ধ করে কেন এই আয়োজন করা হবে সেটা নিয়েও যথেষ্ট সমালোচনা রয়েছে। কেন সেটা সোহরাওয়ার্দী উদ্যানের মতো
বদ্ধ মাঠে হবে না, কেন ফাঁকা রাস্তায় করতে হবে, কেন সংসদের সামনের জায়গাটা বেছে নেওয়া হবে, এরকম আলোচনা তো রয়েছে। এর ফাঁকেই সেখানেই আয়োজন করা হচ্ছে এবং তাদের নতুন যে রাজনৈতিক দল তৈরি হতে যাচ্ছে সেই রাজনৈতিক দলের নাম চূড়ান্ত হয়েছে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি। জাতীয় নাগরিক পার্টি তাদের দল, এই তথ্যটা নিশ্চিত করছে বাংলাদেশের অন্যতম প্রধান দৈনিক প্রথম আলো তাদের বরাত দিয়ে, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দের বরাত দিয়ে এই তথ্যটা নিশ্চিত করেছে কিছুক্ষণ আগে। তারা বলছে জাতীয় নাগরিক পার্টিই হচ্ছে তাদের নাম। তরুণদের এই রাজনৈতিক দলে আহ্বায়ক পদ সহ 5টি পদ চূড়ান্ত হয়েছে এবং বেশ হাস্যকর হলেও বাংলাদেশকে 2 ভাগে বিভক্ত করে 2 অঞ্চলের দায়িত্ব দুজনকে দেওয়া হয়েছে, যেহেতু দুজনকেই নেতৃত্বে আনতে হবে। তারা হচ্ছেন সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ। বাংলাদেশকে উত্তর এবং দক্ষিণ 2 ভাগে বিভক্ত করা হয়েছে। সেখানে দক্ষিণের মুখ্য সংগঠক করা হয়েছে হাসনাত আবদুল্লাহকে এবং সার্জিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক পদে নিয়োগ দেওয়া হয়েছে। মুখ্য সংগঠক 2টি পদ তৈরি করা হয়েছে এবং নেতৃত্বে জায়গা দেওয়ার জন্য নাসিরউদ্দিন পাটোয়ারিকে প্রধান সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি সমন্বয় করবেন, প্রধান সমন্বয় করা, মুখ্য সংগঠক, এগুলোর কাজ কি সেটা গবেষণার ব্যাপার। আসলে একই ব্যাপারে বিভিন্ন শব্দ ব্যবহার করে পদ বন্টন করা এবং প্রধান 2টি পদ, আহ্বায়ক নাহিদ ইসলাম সদ্য সরকার থেকে পদত্যাগ করেছেন। তিনি এতদিন সরকারের ভেতরে থেকে দল গঠনের কলকাঠি নাড়িয়েছেন, এবার সরকারের বাইরে এসে দলের দায়িত্ব নিচ্ছেন। সদস্য সচিব করা হচ্ছে আক্তার হোসেনকেই। বহু বিতর্কের পরে আক্তার হোসেনকেই তারা সদস্য সচিব হিসেবে বেছে নিয়েছে। মজার ব্যাপার হচ্ছে 5টি যে মুখ্য পদ, 5 জনের যে জায়গা হয়েছে, এই 5 জনের মধ্যে 5টি প্রধান পদে একজনও নারী প্রতিনিধি নেই। এটা নিয়ে তাদেরকে প্রশ্ন করা হলে তারা দায়সারা গোছের উত্তর দিয়েছেন। তারা বলেছেন যে কোনো দলের চাইতে তাদের দলে নারী প্রতিনিধি অনেক বেশি থাকবে, নারীদের অনেক বেশি মূল্যায়ন করা হবে। মূল্যায়নের উদাহরণ আমরা দেখতেই পাচ্ছি। 5টা পদ, সেই 5টা পদে, আবারও বলছি 5টা পদ, আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, প্রধান সমন্বয়কারী নাসিরউদ্দিন পাটোয়ারি এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এই 5টা পদ, 5টা পদের একটিতেও নারীদের অংশগ্রহণ নেই। প্রধান উপদেষ্টাকে দাওয়াত দেওয়া হয়েছে, প্রধান উপদেষ্টা নাকি সাদরে গ্রহণ করেছেন তাদের দাওয়াত, এমনটাও জানানো হয়েছে তাদের পক্ষ থেকে। এখন দেখার বিষয় প্রধান উপদেষ্টা এই অনুষ্ঠানে আসেন কিনা। উপদেষ্টা পরিষদকেও দাওয়াত দেওয়া হয়েছে, তারাও আসেন কিনা সেটাও দেখার বিষয়। বিএনপি জামাত সবাইকেই দাওয়াত দিচ্ছেন তারা। বিএনপি জামাতের প্রতিনিধি হয়তো থাকবেন, বিএনপি আসে কিনা এটাও একটা বড় প্রশ্ন। বিএনপির প্রতিনিধি উপস্থিত হলে সেটা একটা নতুন অর্থ মিন করবে, আবার যদি উপস্থিত না হয় সেটাকেও ভিন্নভাবে ব্যাখ্যা করার স্কোপ থাকবে। এখন আমরা কালকে পর্যন্ত ওয়েট করব যে কালকে কারা উপস্থিত হচ্ছেন অতিথি হিসেবে, সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই প্রস্তুতি যখন চলছে, তারা যখন এরকম প্রস্তুতি নিচ্ছে, তখন দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদেরই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে যে নতুন ছাত্র সংগঠন তৈরি হয়েছে, গতকালকে মারামারি হয়েছে, ব্যাপক মারামারি হয়েছে গতকালকে। আমরা আমাদের ভিডিওতে কম বলেছিলাম, কিন্তু সেটা আসলে ব্যাপক আকারে মারামারি হয়েছে। বেশ কয়েকজন হাসপাতালে রয়েছে এবং সেই ঘটনার জন্য আজকে বাকের কাদের, যারা এই নতুন ছাত্র সংগঠনের নেতা, তারা আজকে ক্ষমা চেয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছে ক্ষমা চেয়েছে। সেই তুলকালাম কাণ্ড এখনো চলছে, ক্ষমা চাওয়ার ব্যাপারগুলো চলছে এবং তাদের মধ্যে একজন নেতা, নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না, তারা সেই নেতা আবার পদত্যাগও করে ফেলেছেন একদিনের মধ্যে। এই ঘটনা যখন ঘটছে তখন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে তলানিতে অবস্থান করছে। সবাই যখন ভাবছেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে দেওয়া উচিত, তার বদলে অন্তত ব্রিগেডের শাখাওয়াতকে আবার নিয়ে আসা উচিত,
তখন ব্রিগেডিয়ার সাখাওয়াত সেনাবাহিনী প্রধানের বক্তব্য নিয়ে একটি মন্তব্য করেছেন, বলেছেন সেনাবাহিনী প্রধানের বক্তব্য খুবই অর্থবহ, তিনি না জেনে না বুঝে অর্থহীন কোনো কথা বলেননি। অর্থাৎ ব্রিগেডিয়ার সাখাওয়াত পরোক্ষভাবে সেনাপ্রধানের যে হুঙ্কার, যে হুমকি, সেনাপ্রধানের যে সাবধানবাণী সেটাকে গ্রহণ করে নিলেন। তার মানে ব্রিগেডিয়ার সাখাওয়াতও বুঝছেন যে সরকার আসলে কাজ করছে না, পরোক্ষভাবে হলেও তিনি স্বীকার করে নিয়েছেন যে সরকার আসলে কাজ করতে পারছে না, সরকার পুরোপুরি ব্যর্থতার দিকে যাচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টার প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেছেন এই প্রশ্নটা স্বরাষ্ট্র উপদেষ্টাকেই করেন। তার মানে ব্রিগেডিয়ার সাখাওয়াতও যে বিরক্ত সরকারের কর্মকাণ্ডে, তাকে যে স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, পরিণতি যে কত ভয়াবহ হয়েছে সেটা আজকে দেশের মানুষ যেমন টের পাচ্ছে, সরকারও টের পাচ্ছে। এরকম পরিস্থিতি যখন চলছে তখন ভারতীয় একটা গণমাধ্যম আজ তক বাংলা, সেখান থেকে বেশ কিছু খবর দেয়া হচ্ছে। সেই খবরটা গুজব, মিথ্যা, বানোয়াট নাকি সত্য সেটা সময়ই বলে দেবে। তারা বলতে চাচ্ছে যে জুলাই আগস্ট যে বিপ্লব হয়েছে, শেখ হাসিনা বিরোধী যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে আমেরিকা, চীন, কাতার সহ বিভিন্ন দেশ থেকে বিপুল পরিমাণ টাকা এসেছে বাংলাদেশে এবং সেই টাকার ভাগ বাটোয়ারা হয়েছে সমন্বয়ক, উপদেষ্টা যারা এখন বিভিন্নভাবে কাজ করছেন তাদের অ্যাকাউন্টে, এবং তাদের বিটকয়েন অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে এরকম তথ্য তারা দেওয়ার চেষ্টা করছেন। বিটকয়েন অ্যাকাউন্টের স্ক্রিনশট সহ নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, এদের বিভিন্ন জনের, রাফি, চট্টগ্রামের সমন্বয়ক রাফি, এদের বিটকয়েন অ্যাকাউন্টের কথা বলছে আজ তক বাংলা। যদিও ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের অপপ্রচার, গুজব এটা নিয়ে বহুদিন থেকেই আলোচনা চলছে, কিন্তু আজ তক বাংলা যে খবর দিচ্ছে, যে কনফিডেন্সের সুরে তারা কথা বলছে, সেটা যদি সত্য হয়ে যায় তাহলে এই আজকের যে জুলাই আগস্ট বিপ্লব, সেই বিপ্লব বিতর্কিত হবে এবং বিপ্লব বিতর্কিত হলে বিপ্লব নিয়ে যে স্বপ্ন, সেই স্বপ্ন ভঙ্গ হবে। সব মিলিয়ে আমরা একটা অন্ধকারের মধ্যে চলে যাব। আমরা প্রত্যাশা করব যে তাদের দেয়া খবরটা গুজব হোক, গুঞ্জন মানে অপপ্রচার হোক, যেন সত্যের বিন্দুমাত্র ওর মধ্যে না থাকে, যেন বাংলাদেশটা অন্তত দুর্বিষহ একটা পরিস্থিতি থেকে পরিত্রাণ পায়। যেহেতু এই অনুষ্ঠানটাতে বিএনপিকে দাওয়াত দিয়েছিল, তারা সবাই গিয়েছে। সালামু আলাইকুম। ছাত্রদের নতুন দলটিকে স্বাগত জানিয়েছেন জনাব তারেক রহমান। আর এই প্রোগ্রামটার আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিল বিএনপির প্রতিনিধি দল, আমরা দেখেছি সেখানে উপস্থিত ছিল। তো সেই প্রতিনিধি দলের সামনেই আজকে ছাত্রদের বেশ কিছু বক্তব্য ছিল, যে বক্তব্যগুলো কোথাও না কোথাও বিএনপির সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক একটা রূপ তৈরি হয়ে গেছে। অতীতেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে হবে। কারণ এই আন্দোলন পরবর্তী সময়ে ছাত্রদের যতগুলো সিদ্ধান্তের ব্যর্থতা, এটার মেইন রিজন হচ্ছে বিএনপি। ইভেন যেই ইস্যুগুলো নিয়ে বিএনপি একদম স্ট্রং, আর এই দলটাকে বিএনপি আগাগোড়া মনে করে ডক্টর ইউনূস নিজের মেধা বুদ্ধি খাটিয়ে আগামী দিনে তার স্বপ্নকে বাস্তবায়ন করতে, প্লাস তরুণদের স্বপ্নকে বাস্তবায়ন করতে কিংস পার্টি হিসাবেই এই দলটাকে তৈরি করেছে। এখন আজকে উদ্বোধনের দিন বা সূচনার দিন তারা যে বক্তব্যটা দিয়েছে, বিএনপি এটাতে শতভাগ দ্বিমতে আছে। কোনটা? সংবিধান পরিবর্তন নিয়ে ছাত্ররা অনেক চেষ্টা করছে, কিন্তু বিএনপি কিন্তু এখান থেকে সরে নাই। আর এই সংবিধান না সরার কারণে রাষ্ট্রপতির চুপ্পু কিন্তু এখনো ক্ষমতায় আছে। কি ঘোষণা দিল দলটির যিনি প্রধান নাহিদ ইসলাম, তিনি বলছেন, আমরা মনে করি জুলাই 2024 এই গণঅভ্যুত্থানে আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার লড়াই সূচনা করেছে। একটি গণতান্ত্রিক নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে আমাদের সাংবিধানিক স্বৈরতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সকল সম্ভাবনার অবসান ঘটাতে হবে। তো আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য। আমাদের সেকেন্ড রিপাবলিককে জাতীয় স্বার্থ সুরক্ষায় শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। ভেঙে পড়া রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক
সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো পুনরায় গড়ে তোলা এবং তাদের গণতান্ত্রিক চরিত্র রক্ষা করা হবে আমাদের রাজনীতির অগ্রাধিকার। এর মধ্যে দিয়ে আমরা একটি পরিপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আবির্ভূত হতে পারবো। আসলে পারবে? আমার মনে হয় না। অনেকে ভাববে যে কেন মনে হয় না, কারণ তাদের যে টিমটা, এটা তো এমনিতে ভাই এখন সিন্ডিকেট হিসেবে দাবি করা হচ্ছে যে এরা একটা সিন্ডিকেট, যতগুলো টিম তৈরি হয় এরা সবাই 8, 10, 15, 20 জন, এরাই সবগুলার প্রধান থাকে, অথবা এদের বন্ধু বান্ধব আর এটা ঢাবি কেন্দ্রিক। যদি গণতান্ত্রিক হতো তাহলে সারা বাংলাদেশের ছাত্রদেরকে নিয়ে রাজনৈতিক দলটার একটা উত্থান হইতো, কমিটিতে জায়গা পাইতো। আর যাদেরকে জায়গা দেওয়া হয়েছে, ওই যে কেউ গাড়ির দরজা খোলা টাইপের পোস্টে আছে, বেসরকারি ছাত্ররা বলছিল। আবার স্টেক হোল্ডারদের মধ্যে থেকে কাকে মূল্যায়ন করা হয়েছে এটা নিয়েও কিন্তু প্রশ্ন আছে। এখন এই যে সংবিধান পরিবর্তন, এটা ছাত্ররা পারবে কখন? নিরঙ্কুশ তারা যদি জনপ্রিয়তা পাইয়া আসন জয় করে তারা সংসদে যায় তখন। এখন তারা চাপ দিয়া সংবিধান কোথায় বদলাবে? এটা এই ডক্টর ইউনূসের এই সরকারের কোমরে আসলে এতটুকু শক্তি নাই যে সংবিধানে হাত দিবে। ইভেন এটা নিয়ে অনেক ধরনের আলোচনা চলছে, কিন্তু এটা সফলতার মুখ দেখে নাই। বিএনপির স্পষ্ট বক্তব্য, সংবিধান পরিবর্তন হবে না, প্রয়োজনে সংস্কার করেন যে যে জায়গায় দরকার। এখন অনেকে ভাবতে পারেন কেন বিএনপির 72 সংবিধানটা রাখতে চায়, আওয়ামী লীগের আমলে করা হলেও কারণ আছে। বি অনেস্টলি, এই সংবিধানটার যেই সিস্টেম তৈরি করা হয়েছে সেই সিস্টেমে অনেক কিছুই আছে যেটা বিএনপির জন্য ফয়দাজনক, আওয়ামী লীগের জন্য ফয়দাজনক, জামাতের জন্য ফয়দাজনক, জাতীয় পার্টির জন্য জনক। এখন যারা ছাত্ররা আছে তারা আসলে কি ওই ফয়দা সরানোর জন্য সংবিধান সরাতে চাচ্ছে, নাকি এটা আওয়ামী লীগ করছে এই কারণে সরাইতে চাচ্ছে, সেটাই হচ্ছে মূল বিষয় আলোচনার। কারণ তারা মনে করছে জিয়াবাদ আছে এই দেশে, মুজিববাদ আছে, তারা নতুন বাদ তৈরি করবে, গণতন্ত্রের ইমাম নাহিদবাদ হয়তো হইতে পারে। এই কথাটা কেন বললাম? হান্নান মাসুদ বলছে গণতন্ত্রের ইমাম হচ্ছে নাহিদ, চাটুগাড়িতে করতেছে। গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে। অন্যদিকে ছাত্রদের নতুন রাজনৈতিক দলটা নিয়ে বেশি কথা হচ্ছে। এবং আপনারা তো সবাই জানেন যে বাংলাদেশের মধ্যে অনেক অস্থিতিশীল পরিবেশ চলে, চুরি ডাকাতি দর্শন। সেই পরিবেশের ভিত্তি করে সেই পরিবেশগুলো স্বাভাবিক করার জন্য সেনাপ্রধানও একটা বক্তব্য দেন। তিনি তার বক্তব্যতে বলেন যে আমাদের দেশের জন্য আমরা জান প্রাণ দিতে সবসময় প্রস্তুত রয়েছি, আমরা জীবন দিয়ে হলেও আমাদের দেশটাকে রক্ষা করবো। এটা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর কথা। দর্শক শ্রোতা, অন্যদিকে দেশের এই রাজনৈতিক দলটা নিয়ে অনেকে তাদের বিপক্ষেও কথা বলতেছে যে তারা শিক্ষার্থী, তারা কেন রাজনৈতিক দল গঠন করবে, এটা কিন্তু অনেকে বলতেছে। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়।